আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা সদ্য মুক্তি পাওয়া একটি সার্ভাইভাল হরর থ্রিলার মুভি। আর মুভির নাম পিটফল, যার অর্থ হলো লুকানো ফাঁদ, বলতে পারো মরণ ফাঁদ। কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় এই মুভিটি নির্মিত হয়েছে। তোমার কাছে মনে হবে ও আমি তো এমন মুভি অনেকবার দেখেছি, কিন্তু না, গল্প যত এগিয়ে যাবে রহস্য ততই বাড়তে শুরু করবে। কয়েকজন বন্ধু মিলে জঙ্গলে ক্যাম্পিং করতে যায়, কিন্তু জঙ্গলে শুধু বন্য জন্তু জানোয়ারই ছিল না, এমন কিছু মরণ ফাঁদ তাদের জন্য অপেক্ষা করছিল যেটা কেউ ধারণাও করতে পারেনি। আর এক একটা সেকেন্ড যেখানে বেঁচে থাকার লড়াই দেখে তোমার শরীর হিম হয়ে যাবে আর মনে হবে এই বুঝি আমার পালা। তো মুভি নিয়ে আর কথা না বলি, তো শক্ত হয়ে বসে পড়ো, শুরু করছি বেঁচে থাকার এক অদম্য লড়াইয়ের গল্প নিয়ে। মুভির শুরুটা হয় ঘন জঙ্গলের মধ্য থেকে, যেখানে একজন মা তার ছেলে সন্তানকে নিয়ে দৌড়াচ্ছিল আর পেছনে একটা গাড়ি তাদেরকে তাড়া করে তাদের দিকে আসছিল। এভাবে দৌড়াতে দৌড়াতে মহিলাটি কোনোভাবে ছেলেকে নিয়ে পাশের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। আর তাদেরকে যে গাড়িটি পিছু করছিল দুজনকে দেখতে না পেয়ে গাড়ি থেকে একটা লোক নেমে আসে আর তাদের খোঁজা শুরু করে, কিন্তু আশেপাশে মা সন্তান কাউকেই দেখতে পায় না। তাই আবার গাড়ি করে সেখান থেকে চলে যায়। লোকটি চলে যাবার পর মা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ছেলেকে বলে, তুমি একদম ভয় পাবে না, আমি তোমার সাথে সব সময় আছি। তখনই সেখানে দুজন একটা হরিণ দেখতে পায়, কিন্তু হরিণটি একদমই নড়াচড়া ছাড়াই দাঁড়িয়েছিল। দুজনে অবাক হয়ে ধীরে ধীরে হরিণটির দিকে এগোতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ সেখানে একটা গর্ত করা ফাঁদে হরিণটি পড়ে যায়। আর গর্তের ভেতরে ধারালো কাঠের তৈরি বল্লম লাগানো ছিল। এই জন্য হরিণটি ছটপট করতে করতে সেখানেই মারা যায়। এরই মধ্যেই পেছনে সেই লোকটি চলে আসে। মহিলা তাকে দেখে বলে, তুমি যাই করো না কেন আমরা তোমার সাথে যাব না। তখন লোকটি ক্ষেপে মহিলাকে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর বাচ্চাটি একটা ছুরি নিয়ে লোকটার দিকে তাক করে আর বলে, বাবা, মাকে মারা বন্ধ করো। আসলে এই লোকটা ছিল মহিলাটির স্বামী আর ছেলেটার বাবা। ছেলের প্রাণ আশঙ্কায় দেখে মা কাঁদতে কাঁদতে বলে, আমরা তোমার সাথে ফিরে যাব, তবুও তুমি আমাদের ছেলের কোনো ক্ষতি করো না। কিন্তু তখনই লোকটি ছেলের হাত থেকে ছুরিটা কেড়ে নেয় আর স্ত্রীর গলা এক পোজে কেটে ফেলে। মায়ের রক্তে ছেলের পুরো শরীর ভেসে যায়। এরপর লোকটি ধাক্কা দিয়ে মা ছেলে দুজনকেই সেই গর্তের ভেতর ফেলে দেয়, কিন্তু ছেলেটার ভাগ্য ভালো ছিল, গর্তে পড়েও বেঁচে যায়। কিন্তু মা বল্লমের উপর পড়ে গিয়ে পেট চিরে বের হয়ে গিয়েছিল, এই জন্য মা সেখানেই মারা যায়। ওপরে তাকালে ছেলেটা দেখে নিষ্ঠুর বাবা ওপর থেকে তাদের দেখছে। কিছুক্ষণ পরে সে চলে যায়। নিষ্পাপ বাচ্চাটি কাঁদো কাঁদো হয়ে বলে, মা ওঠো না, আমার অনেক ঠান্ডা লাগছে। কিন্তু ছেলে তো আর জানে না মা আর কখনোই উঠবে না। এরপর সিন চলে যায় 20 বছর পর, যেখানে একটা পরিবার গাড়ি করে কোথাও যাচ্ছিল। বাবা মায়ের সাথে ছেলে স্কট আর মেয়ে অ্যাশলি ছিল। সবাই অনেক হাসি মজায় আনন্দ করে গল্প করছিল। আর এভাবেই গাড়ি করে একটা ঘন কুয়াশা মাখা এলাকায় ঢুকে পড়ে। আশেপাশে তেমন একটা দেখা যাচ্ছিল না। তখনই গাড়ির সামনে একটা হরিণ এসে ধাক্কা খায় আর তখনই সিন চলে আসে স্কটের কাছে। আর এগুলো সে দুঃস্বপ্ন দেখছিল। এতে করে সে বেশ ঘাবড়ে ছিল। তখনই তার স্ত্রী গোয়েন তার কাছে এসে বলে, তুমি আবারও সেই দুঃস্বপ্ন দেখেছো তাই না? স্কট বলে, না। গোয়েন বলে, মিথ্যা বলতে পারো না, তবে কেন বলতে যাও? গোয়েন আরো বলে, তোমার মনে আছে তো কয়েকদিন পর আমাদের উইকেন্ড ট্রিপে যাওয়ার কথা আছে? স্কট বলে, হ্যাঁ আমার মনে আছে। স্কট স্বপ্নে যে অ্যাক্সিডেন্ট দেখেছিল সেটা সত্যি সত্যিই ঘটেছিল। আর ওই ঘটনায় বাবা মা মারা গেলেও ভাই বোন বেঁচে যায়। কিন্তু অ্যাশলি মনে করে বাবা মায়ের মৃত্যুর জন্য স্কটই দেয়। এই জন্য কয়েক বছর ধরে ভাইয়ের সাথে কথা অবধি বলে না। কিন্তু এই উইকেন্ড ট্রিপে হাজব্যান্ড চার্লিকে নিয়ে ভাইয়ের সাথে যাওয়ার কথা ভেবে অ্যাশলি ভীষণ ঘাবড়েছিল। চার্লি তাই এসে বলে, দেখো যদি তোমার মনে হয় স্কটের সাথে ট্রিপে যেতে চাও না, তবে আমরা ট্রিপ ক্যান্সেল করে দেই। কিন্তু অ্যাশলি বলে, না, আমি যদি এই ট্রিপে না যাই তবে ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক কখনোই ঠিক হবে না। আর এই ট্রিপে স্কটের সাথে গোয়েন, অ্যাশলির সাথে চার্লি আর স্কটের প্রিয় বন্ধু হার্ষ ছিল। এরা সবাই 3 দিনের জন্য জঙ্গলে হাইকিং ট্রিপে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, যেন পুরনো সব ক্ষত ভুলে সবাই আবার এক হয়ে যেতে পারে। জঙ্গলের দিকে এগিয়ে যাবার সময় স্কট আবারও গাড়ির সামনে সেই হরিণটিকে দেখতে পায়, কিন্তু এবার ভাগ্য ভালো ছিল, গাড়িটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। কিন্তু আসলে সেখানে কোনো হরিণই ছিল না। সে এখনো বাবা মায়ের মৃত্যুর ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। কিছু সময় পর গাড়ি করে সবাই জঙ্গলের ঠিক মাঝখানে পৌঁছে যায়। সবাই যে যার ব্যাগ গাড়ি থেকে কাঁধে তুলে নেয় আর 3 দিনের ক্যাম্পিং এর জন্য জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। চার্লি হার্ষকে একটা পেপার স্প্রে দেয়, যেন রাস্তায় কোনো ভাল্লুক চলে আসলে নিজেকে রক্ষা করতে পারে। এরপর পুরো গ্রুপ মিলে জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। কিন্তু কেউই জানতো না জঙ্গলের ঠিক উল্টো রাস্তায় একটা বোর্ডে অনেক মানুষের নিখোঁজ ছবি লাগানো ছিল। যাই হোক, জঙ্গলের ঠিক ভেতরের দিকে 2জন মেয়ে আর একটা ছেলে কারো থেকে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। তাদের পেছনে একটা রহস্যময় ব্যক্তি ধাওয়া করছিল আর সেই মেয়ে দুটোকে লক্ষ্য করে তাদের দিকে তীর ছুঁচ্ছিল। তখন একটা তীর ছেলেটার গলায় গিয়ে লাগে। ছেলেটা যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। এরপর রহস্যময় লোকটা ছেলেটার কাছে এসে নির্মমভাবে
মেরে ফেলে। এটা থেকে পরিষ্কার বোঝা যায় এই জঙ্গলের জন্তু জানোয়ারের পাশাপাশি এই রহস্যময় ব্যক্তির শিকারের আতঙ্ক ছড়িয়ে আছে। এদিকে কিছু না জানা বাকিরা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর আসার পর অ্যাশলি একটা ঝর্ণা দেখতে পায় আর সে এই সৌন্দর্য উপভোগ করার জন্য দাঁড়িয়ে পড়ে, কেননা অনেকদিন এমন সুন্দর দৃশ্য সে দেখেনি। স্কট ভাবে বোনের মন হয়তো এখন অনেক ভালো, তাই এগিয়ে যায় কথা বলার জন্য, কিন্তু অ্যাশলি তার সাথে কথা না বলেই সেখান থেকে চলে যায়। চার্লি পিছু করে অ্যাশলি কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তবে কেন এই ট্রিপে এসেছো? অ্যাশলি বলে, আমি জানি না, স্কট আমার আশেপাশে থাকলে আমার বুকের ভেতর কষ্ট অনুভব হয়। তবে যত কিছু হয়ে যাক না কেন আমি এই 3 দিনের ট্রিপ ভালোভাবেই শেষ করব। দুজনের দিকে দূর থেকে সেই রহস্যময় ব্যক্তি নজর রাখছিল। চার্লি বাকিদের কাছে ফিরে আসলে অ্যাশলি একা দাঁড়িয়ে থাকে। তখনই হঠাৎ স্কট আবার আসে, কিন্তু স্কটকে দেখে অ্যাশলি চমকে যায়। অ্যাশলি বলে, তুমি আবার কেন এসেছো? স্কট বলে, আমি আমার সেই হাসি খুশি বোনকে অনেক মিস করছি, আমি চাই তুমি আগের মতো হয়ে যাও। অ্যাশলি বলে, আগের মতো হয়ে গেলেই কি বাবা মা ফিরে আসবে? এই বলে বাকিদের কাছে ফিরে আসে। এরপর সবাই আবার জঙ্গলের আরো ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করে। সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তখনই হঠাৎ হাঁসের পা পিছলে যায় আর গর্তের ভেতর পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু গর্তের কিনারা ধরে ফেলে। বাকিরা এসে হাঁসকে টেনে তুলে নেয় আর এবারের মতো সে প্রাণে বেঁচে যায়। সবাই নিচে তাকালে দেখে গর্তের ভেতরে ধারালো বল্লম লাগানো, যেখানে পড়লে মৃত্যু নিশ্চিত। সবাই কিছুটা বুঝতে পারে এই জঙ্গল তেমন সুবিধার না, তাই সাবধানে থাকতে হবে। ধীরে ধীরে সন্ধে নেমে আসে, তাই সবাই কাছাকাছি একটা জায়গায় ক্যাম্প করে নেয়, যেন রাত এইখানেই কাটানো যায়। চার্লি বলে, আমার মনে হয় আমরা যে খাবার এনেছি এর থেকে নদী থেকে মাছ ধরে আনলে ভালো হয়। এই কথা স্কটের অনেক পছন্দ হয়, তাই দুজন একসাথে মাছ ধরতে চলে যায়। বাকিরা বসে গল্প করছিল। তখন হাঁস বলে, এই গভীর জঙ্গলে ক্যাম্পিং করতে আসা বোকামি ছাড়া কিছুই না। অ্যাশলি বলে, তুমি যদি ক্যাম্পিং পছন্দই না করো তবে কেন এখানে এসেছো? উত্তরে সে বলে, আমি যদি না আসতাম আমার বন্ধু অনেক মন খারাপ করতো, আমার বিপদে সবসময় সে আমার পাশে থেকেছে। স্কটের বাবা মায়ের মৃত্যুর পর সে কিছুটা বদলে গেলেও আমাকে ভালো বন্ধু মনে করে, তাই আমি এখানে এসেছি। অন্যদিকে স্কট আর চার্লি মিলে নদীর পাড়ে মাছ ধরার চেষ্টা করছিল। অনেক সময় হয়ে যাওয়ায় হাঁস দুজনকে খুঁজতে জঙ্গলের ঠিক ভেতরের দিকে যেতে শুরু করে, সাথে করে ক্যামেরাটাও নিয়ে নেয়। হাঁসের চলে যাওয়ার পর অ্যাশলির শরীর খারাপ করতে শুরু করে আর বমিও করে। গোয়েন জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? অ্যাশলি কাঁদতে কাঁদতে বলে, আমি কয়েক মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু আমি একদমই এখন মা হওয়ার জন্য প্রস্তুত না, কেননা বাবা মায়ের স্মৃতি তাকে টুকরো টুকরো করে দেয়। গোয়েন সান্ত্বনা দিয়ে বলে, এসব নিয়ে ভেবো না, আমরা আছি তোমার সাথে, সবকিছু ঠিক হয়ে যাবে। এই ব্যাপারে তোমার চার্লির সাথে কথা বলা উচিত। অন্যদিকে স্কট আর চার্লি মাছ ধরে ফিরে আসছিল, কিন্তু পেছনে নেকড়ের গর্জন শুনতে পায়। পেছনে তাকালে দুজন ভীষণ ভয় পেয়ে যায়, কেননা তা দেখে নেকড়ের দল তাদের দিকে ধেয়ে আসছে। তাই দুজনে প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে শুরু করে, কিন্তু কিছু দূর গেলে নেকড়ের গর্জন বন্ধ হয়ে যায়। শুধু মনে হচ্ছিল একে একে কেউ যেন সব নেকড়েগুলোকে মেরে ফেলছে, আর এটা অন্য কেউ নয় বরং সেই রহস্যময় ব্যক্তিরই ছিল। দুজনে বুঝতে পারে বিশাল শক্তির অধিকারী ছাড়া নেকড়েগুলোকে এভাবে মারা অসম্ভব, তাই দুজন আবারও ক্যাম্পের দিকে দৌড়তে শুরু করে। স্কট কিছুটা পিছে পড়ে যায় আর হঠাৎ সেই গর্তের ফাঁদে পড়ে যায়, এতে করে সে জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ চার্লি দৌড়ানোর পর বুঝতে পারে স্কট তার সাথে নেই। যেহেতু সে অনেক ভয় পেয়ে গিয়েছিল তাই না থেমে সোজা ছুটে বাকি গ্রুপ মেম্বারদের কাছে চলে আসে। বাকিরা স্কটের ব্যাপারে জিজ্ঞেস করলে চার্লি সমস্ত কিছুই খুলে বলে, যে পথে নেকড়ের দল তাদের পিছু করেছিল আর পালানোর সময় হঠাৎ করে স্কট আলাদা হয়ে গিয়েছে। আমি জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে। এই কথা শুনে বাকিরা স্কটকে খুঁজতে বের হয়। অন্যদিকে স্কটের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে গভীর একটা গর্তে আটকা পড়েছে আর পায়ে কাঠের ধারালো বল্লম এপাশ থেকে ওপাশ ঢুকে রয়েছে। পা বের করার চেষ্টা করলেও কোনোভাবেই বের করতে পারে না। যন্ত্রণায় ছটফট করতে করতে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। পায়ে তাকালে দেখে পা থেকে অঝরে রক্ত ঝরছে, তাই বেল্ট খুলে শক্ত করে বেঁধে নেয় যেন রক্ত পড়া কিছুটা কমে। এরপর দেখে কিছুটা ওপরে তার ব্যাগ ঝুলছে। তার মনে পড়ে ব্যাগে তো মোবাইল আছে, যদি কোনোভাবে ব্যাগ নেওয়া যায় তবে কল দিয়ে বাকিদের এখানে ডেকে আনতে পারবে, কিন্তু হাত তো সেখানে পৌঁছাচ্ছিল না। তাই শার্ট খুলে ব্যাগ আনার চেষ্টা করে, কিন্তু এটাও কাজ করে না। উপায় না পেয়ে পায়ে বেঁধে রাখা বেল্ট খুলে নেয় আর শার্টের সাথে বেঁধে এরপর কোনোভাবে ব্যাগ টেনে নিজের কাছে নিয়ে আসে। অন্যদিকে বাকিরা টর্চ নিয়ে পুরো জঙ্গল তাকে খুঁজে চলছিল। ঠিক সেই সময় গোয়ানের কাছে একটা কল আসে। সবাই ভেবে নেয় নিশ্চিত স্কট তাকে কল দিয়েছে, কিন্তু না, এটা একটা অ্যালার্ম ছিল। অন্যদিকে ব্যাগ খুলে স্কট অনেক শক খায়, কেননা ফোন ব্যাগের মধ্যে ছিল না। এর জন্য সে ভীষণ হতাশ হয়ে পড়ে। উপায় না দেখে গাড়ির চাবি দিয়ে সেই বল্লম কাটার চেষ্টা করে, কিন্তু চাবি দিয়ে কি আর শক্ত কাট কাটা যাবে? তাই এবারও সে ব্যর্থ হয়। এবার তার মনে হতে শুরু করে সে হয়তো এই অবস্থায় বেশিক্ষণ বাঁচতে পারবে না। তাই ব্যাগ থেকে ভয়েস রেকর্ডার বের করে কিছুটা ইমোশনাল হয়ে শেষবারের মতো মনের কথা রেকর্ড করে নেয়। এরপর ঘুমানোর চেষ্টা করে। এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে।
যেখানে গল্পের শুরু সেই ছোট্ট ছেলেটা যে মায়ের সাথে গর্তে পড়ে গিয়েছিল তাকে দেখিয়ে। সে কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে পেরেছিল, তবে মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিল। যখন সে বাহিরে আসে তখন সামনে একটা ব্যক্তিকে দেখে পাগলের মতো তাকে নির্মমভাবে মেরে ফেলে। আর এভাবে সময়ের সাথে সাথে নিষ্পাপ বাচ্চাটি এখন এই জঙ্গলের রহস্যময় ব্যক্তি হয়ে উঠেছে, যে কিনা এখন জঙ্গলে ঘুরতে আসা মানুষজনকে মেরে মজা পায়। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে ওই বেঁচে যাওয়া মেয়ে দুটোকে রহস্যময় ব্যক্তিটি তাড়া করছিল। আমি এর নাম দিলাম মিস্টার নরখাদক। দুই মেয়ে কোনোভাবে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর ওয়াকিটকির মাধ্যমে সাহায্য চাওয়ার চেষ্টা শুরু করে। কিছুক্ষণের মধ্যে তাদের আরেক সঙ্গী সাড়া দেয়, যে কিনা তাদের থেকে একটু দূরে ছিল। দুজনে চিৎকারে সাহায্যের জন্য তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু পথে পাতা ফাঁদে একটা মেয়ে আটকে যায় আর দড়ি টেনে সোজা উল্টো হয়ে ঝুলে পড়ে। দুজনে চিৎকার শুনে তাদের গ্রুপের আরেকটি ছেলে সেখানে চলে আসে। এরপর নরখাদকটি সেখানে এসে ছেলেটার উপর হামলা করে খুব মারধর করে। এরপর কুড়াল দিয়ে মাথায় আঘাত করে ছেলেটাকে সেখানেই মেরে দেয়। এরপর নরখাদক আস্তে আস্তে সেই মেয়েদের দিকে যেতে শুরু করে, কিন্তু মেয়েটি যখন পেছনে তাকায় তখন সে কাউকেই দেখতে পায় না। তাই পড়ে থাকা কুড়াল তুলে দড়িতে ঝুলে থাকা বান্ধবীকে মুক্ত করে দেয়। পাশে দুজন একটা বন্দুক পড়ে থাকতে দেখে। দুজন সিদ্ধান্ত নেয় এই বন্দুক দিয়ে নিজেদের জীবন রক্ষা করবে। অন্যদিকে গর্তের মধ্যে আটকে থাকা স্কট হঠাৎ দেখে ওপরে অ্যাশলি দাঁড়িয়ে আছে। স্কট এবার একটু খুশি হয় আর বলে, বোন, আমাকে উদ্ধার করো। কিন্তু অ্যাশলি বলে, তোমার প্রাপ্য সাজা তুমি পেয়ে গিয়েছো, আমি চাই তুমি এই গর্তের মধ্যে পৌঁছে মরে যাও। এই কথা শুনে স্কট ভীষণ ভেঙে পড়ে, কিন্তু পরক্ষণে বোঝা যায় এটা স্কটের স্বপ্ন ছিল। গর্তে আটকা পড়েছে, অনেক সময় পার হয়ে গিয়েছে, তাই খোদাও লিখেছে তার। পাশে তাকালে দেখে সেই মাছটি, যেটা সে আর চার্লি মিলে নদী থেকে ধরেছিল। কিন্তু মাছ এতক্ষণে তো পচতে শুরু করেছে, কিন্তু পেট তো আর বাধা মানে না, তাই মাছে এক কামড় দেয়। কিন্তু মাছের স্বাদ অতিরিক্ত মাত্রায় খারাপ হয়ে গিয়েছিল, তাই সাথে সাথেই বমিট করে দেয়। তখনই গর্তের ওপরে কেউ একজন এসে দাঁড়ায়। আসলে এটা ছিল সেই নরখাদকটি। স্কট বলতে শুরু করে, তুমি কি চাও? প্লিজ আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। কিন্তু সে কোনো কথা না বলে উল্টো তাকে চুপ থাকতে বলে সেখান থেকে চলে যায়। স্কটের বুঝতে বাকি থাকে না যে বাকিরা কতটা বিপদের মধ্যে আছে, কিন্তু চাইলেও তো এই নরখাদকের ব্যাপারে তাদেরকে সতর্ক করতে পারছে না। এভাবে ধীরে ধীরে দ্বিতীয় রাত নেমে আসে। বাকিরা এখন স্কটকে খুঁজেই চলেছিল। এরপর খুঁজতে খুঁজতে সবাই দূর থেকে স্কটের সাহায্যের ডাক শুনতে পায়। শব্দকে অনুসরণ করে সেখানে আসলে একটা ওয়াকিটকি পায়। এই ডাক মূলত এটা থেকে আসছে। সবাই বুঝতে পারে তাদের সাথে কেউ গেম খেলছে আর নিশ্চিত হয়ে যায় স্কট বিপদের মধ্যে আছে। এজন্য সবাই কথা বলে সিদ্ধান্ত নেয় সকাল হতেই উঁচু জায়গায় গিয়ে সাহায্যের জন্য সিগন্যাল খুঁজবে। এরপর সিন আবারও অতীতে চলে যায়, যেখানে স্কট আর তার পরিবার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। স্কটের বাবা স্পটেই মারা গিয়েছিল, বেঁচে ছিল শুধুমাত্র মা আর অ্যাশলি। তবে মায়ের পা আটকে গিয়েছিল, তাই গাড়ি থেকে বের করা সম্ভব হচ্ছিল না। তাই উপায় না পেয়ে প্রথমে অ্যাশলিকে বের করার সিদ্ধান্ত নেয়। তখন স্কট দূর থেকে একটা বড় ট্রাক আসতে দেখে, যেটা তাদের গাড়ির দিকে আসছিল। স্কট বুঝতে পেরেছিল ট্রাক ড্রাইভারের পক্ষে এই ঘন জঙ্গল আর কুয়াশার মধ্যে তাদের গাড়িটি দেখা অসম্ভব। কিন্তু অ্যাশলি বলে, ভাই, তুমি আমাকে বাদ দিয়ে মাকে আগে বাঁচাও। সিন আবারও প্রেজেন্টে আসে, আর এখানে তৃতীয় দিন শুরু হয়ে গিয়েছিল। এদিকে স্কটের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। তৃষ্ণা, ক্ষুধা আর ব্যথায় পড়ে থাকা ছাড়া কোনো উপায় তার কাছে ছিল না। এরই মধ্যে বিষাক্ত এক পোকা আস্তে আস্তে বল্লম বেয়ে স্কটের ক্ষতস্থানের দিকে যেতে শুরু করে। স্কট বুঝতে পেরে দ্রুত ধরে ফেলে আর ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে জঙ্গলে বাকিরা রাত কাটানোর জন্য ক্যাম্প ফায়ার জ্বালিয়ে রেখেছিল। চার্লি সবাইকে বলে সে পাহারা দেবে আর বাকিরা ঘুমাবে, কিন্তু অনেক সময় জেগে থাকার পর সে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় নরখাদকটা ক্যাম্পের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ অ্যাশলি আর গোয়েনের ঘুম ভেঙে যায় আর দেখে কেউ বাহিরে তাঁবুর চেন খুলছে আর লাগিয়ে দিচ্ছে। ভয়ে দুজনের কলিজা ঠান্ডা হয়ে যায়। তবুও সাহস করে ভয়ে ভয়ে বাহিরে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। তাই দুজন কোনো মতে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙলে দেখে তাদের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে, যেমন ফোন, ক্যামেরা, বাকি সব প্রয়োজনীয় মালামাল। গোয়েন ভয় পেয়ে বলে, আমি নিশ্চিত কেউ আমাদের দূর থেকে নজর রাখছে, আমাদের উচিত এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু ম্যাপ না থাকায় পথ চেনা অনেক কষ্টের কাজ ছিল। গোয়েন রেগে একটা পথ বেছে নেয়। বাধ্য হয়ে বাকিদেরও তার সাথে যেতে হয়। কিছু সময় পর গোয়েন বুঝতে পারে এটা আগের সময় না, তাই অ্যাশলির কাছে ক্ষমা চায়। গোয়েন বলে, কি করব বলো, আমি চাই তোমরা নিরাপদে থাকো। আর বলে, প্লিজ তুমি বাবা মায়ের মৃত্যুর জন্য ভাইকে দোষ দিও না, সে যা করেছে তোমাকে বাঁচানোর জন্যই করেছে। কেউ তো আর ইচ্ছে করে বাবা মাকে মেরে ফেলবে না, তাই না? গোয়েনের এই সমস্ত কথা অ্যাশলি মোটেও শুনতে চায় না, তাই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখনই হার্স বলে, তোমরা ঝগড়া থামাও আর ওপরে গাছের দিকে তাকাও। আর ওপরে উঁচু ডালে নরখাদকটা বসেছিল আর এক দৃষ্টিতে তাদের দিকেই দেখছিল। সবাই চিৎকার করে বলে, তুমি যেই হও না কেন আমাদের বলে দাও আমাদের বন্ধু কোথায় আছে। কিন্তু নরখাদকটা উত্তর না দিয়ে ডালপালার মধ্যে লুকিয়ে যায়। এরপর তৃতীয় রাত শুরু হয়। চার্লি আগুনের জন্য অনেক কাঠ সংগ্রহ করতে যেতে চায়, কিন্তু গোয়েন বলে, তোমার সাথে আমিও যাব। কিন্তু চার্লি বলে, তোমার যেতে হবে না, আমি একাই চলে যাব। কিছুক্ষণ পর সবাই জঙ্গলে বিকট শব্দ শুনতে পায়। সবাই ভাবে এই বুঝি চার্লি বিপদে পড়েছে।
এদিকে গর্তে আটকা পড়ে থাকা স্কট হঠাৎ সামনে হার্শের ক্যামেরা দেখতে পায়, যেটা নরখাদকটা ফেলে দিয়েছিল। ক্যামেরা অন করলে গত রাতের ভিডিও দেখতে পায়, যেখানে নরখাদকটা ক্যাম্পের বাইরে ঘুরে বেড়াচ্ছে। বাকিরা সেই সময় আরাম করে ঘুমাচ্ছিল, কিন্তু কেউই জানতো না তাদের সাথে কি হচ্ছে। এদিকে কিছুক্ষণ পর চার্লি কাঠ নিয়ে ক্যাম্পে ফিরে আসে আর দেখে সবাইকে কেউ বেঁধে রেখেছে, মুখে কাপড় গুজে দেওয়া। কাছে এসে চার্লি সবাইকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু নরখাদকটা পেছন থেকে এসে এক বাড়িতেই অজ্ঞান করে ফেলে। এরপর চার্লিকেও বেঁধে টেন্টের ভেতর আটকে দেয় আর ভয়ানক খেলা শুরু করে। চার্লিকে যে টেন্টে রেখেছিল সেটাতে সে আগুন লাগিয়ে দেয়। এতে করে কিছুক্ষণের মধ্যেই পুরো টেন্ট দাও দাও করে জ্বলতে শুরু করে। বাকিরা চিৎকার করে চার্লিকে ডাকছিল। হোশ ফিরলে চার্লি দেখে বাহিরে আগুনের শিখা বেড়েই চলেছে, তাই কাছে থাকা ছুরি দিয়ে হাতের বাঁধন কাটার অনেক চেষ্টা করে, কিন্তু দড়ি এত মোটা ছিল যে কাটা অসম্ভব ছিল। এদিকে আগুন তো বেরিয়েই চলেছিল। এতে চার্লির পুরো শরীর পুড়তে শুরু করে। বাকিরা এটা দেখে ভীষণ ছটফট করে। ফাইনালি চার্লি কোনো রকমে দড়িটা কাটতে সক্ষম হয় আর টেন্টের বাহিরে চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, যার জন্য শরীরের অনেকটা অংশই পুড়ে ঝলসে যায়। আগুন ধরিয়ে নরখাদকটা স্কটের গর্তের সামনে আসে। স্কট নরখাদকটাকে দেখে অনেক গালিগালাজ করতে শুরু করে আর বন্ধুদের ছেড়ে দিতে বলে। এদিকে হার্শ কোনোভাবে নিজেকে মুক্ত করে গোয়েন আর অ্যাশলিকেও মুক্ত করে দেয়, কিন্তু অপর পাশে চার্লি ততক্ষণে মারা গিয়েছিল। কিন্তু এখন কাদার মতো এক মুহূর্ত সময় ছিল না, তাই সবাই অস্ত্র তুলে পালিয়ে যায়। পথে সেই মেয়ে দুটার সাথে দেখা হয়, যারা আগেই নরখাদকটার হাত থেকে বাঁচার চেষ্টা করছে। সবাই বুঝতে পারে নরখাদকটা তাদের দিকে আসছে, তাই পাঁচজন মিলে জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজতে শুরু করে। নরখাদকটা তীর দিয়ে সবাইকে মারার চেষ্টা করছিল, কিন্তু সবাই এলোমেলোভাবে দৌড়াচ্ছিল, যার জন্য তীরগুলো তাদের গায়ে লাগছিল না। এভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর সবাই বিশ্রাম নেবার জন্য একটা জায়গায় থামে, কিন্তু তখনই একটা কুড়াল এসে সরাসরি সেই দুইটা বান্ধবীর মধ্যে একটা মেয়ের গলায় গিয়ে লাগে। এটা দেখে বাকিরা আটকে ওঠে। কুড়াল বের করলে মেয়েটির মৃত্যু নিশ্চিত, এজন্য সবাই প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে শুরু করে। এরপর নরখাদকটা এসে মেয়েটির গলা থেকে কুড়াল বের করে, এতে করে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। অন্যদিকে সবাই দৌড়াতে দৌড়াতে একটা ফাঁদের কাছে পৌঁছে যায়। সবাই বেঁচে গেলেও ধারালো কাঠের বল্লম অ্যাশলির কাঁধে গিয়ে ঢুকে পড়ে। যন্ত্রণায় অ্যাশলি চিৎকার করে ওঠে। হার সেটা দেখে অ্যাশলিকে মুক্ত করার জন্য কাঠ কাটতে শুরু করে। সেই সময় দুই বান্ধবীর একটা মেয়ে যে বেঁচে ছিল সে বন্দুক তাক করেছিল যেন নরখাদকটা আসতে না পারে, কিন্তু তখনই নরখাদকটা আসলে সে গুলি করে দেয়, কিন্তু এতে তেমন একটা তার উপর প্রভাব ফেলে না। তখনই আরেকটা পাতার ধারালো গোল কাটা ফাঁদে মেয়েটির মাথা থেতলে যায়, এতে করে মেয়েটি সেখানেই মারা যায়। হার্শ কুড়াল তুলে নরখাদকটার উপর হামলা করে, কিন্তু হার্শকে এক ঝটকায় দূরে ফেলে দেয়। সুযোগ বুঝে গোয়েন নরখাদকটার কাঁধে ছুরি বসিয়ে দেয়, কিন্তু নরখাদকটা খেপে গিয়ে সেই ছুরি দিয়ে গোয়েনের মুখে আঘাত করে আর মেরে অজ্ঞান করে দেয়। এরপর অ্যাশলিকে ফাঁদ থেকে মুক্ত করে কাঁধে তুলে চলে যেতে শুরু করে। অন্যদিকে গর্তে আটকে পড়ে থাকা স্কটের বেঁচে থাকার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তখনই উপর থেকে একটা ধারালো পাথর এসে পড়ে। এরপর সে পাথর তুলে নেয় আর নজর পড়ে গর্তের দেয়ালের শিকড়ের দিকে, তাই পাথরের সাহায্যে শিকড় কাটে আর ভেতর থেকে পানি বের হয়। এতে স্কট পানি পান করে তৃষ্ণা মেটায় আর সেই পাথর দিয়ে পায়ে আটকে থাকা বল্লমটা ঘষতে শুরু করে। তখনই আকাশে কালো মেঘ জমে যায়, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই তুমুল বৃষ্টি শুরু হতে পারে। অন্যদিকে গোয়েন আর হার্শের যখন জ্ঞান ফিরে আসে তখন ওয়াকিটকিতে অ্যাশলির চিৎকার শুনতে পায়। মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারে নরখাদকটা অ্যাশলিকে যেদিকে নিয়ে গিয়েছে সেখানে কাছেই পানি আছে, কেননা তারা পানির শব্দ শুনতে পাচ্ছিল। তাই ছুটে এসে বন্দুক তুলে অ্যাশলিকে বাঁচানোর জন্য সেই দিকে যেতে শুরু করে। এদিকে নরখাদকটা অ্যাশলিকে একটা গাছের ডালের সাথে বেঁধে সেই গর্তের উপরে উল্টোভাবে ঝুলিয়ে দেয়, যেখানে নিচে স্কট আটকে ছিল। অ্যাশলিকে এভাবে দেখে স্কট আটকে ওঠে। কিছু সময় পর গোয়েন হার্শ অ্যাশলিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। গোয়েন অ্যাশলিকে এভাবে দেখে ছুটে যেতে শুরু করে। হার্শ মানা করলেও সে শোনে না আর একটা পাতা ফাঁদে সে আটকা পড়ে যায়, যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। তখনই নরখাদকটা সেখানে চলে আসে আর দেখে গোয়েনের হাত ফাঁদে আটকা পড়েছে, তাই শিকল ইচ্ছে করে চাপ দিতে শুরু করে যেন গোয়েন আরো আঘাত পায়। এগুলো দেখে হাঁস চুপ করে থাকতে পারে না, তাই নরখাদকটার উপর হামলা করে, কিন্তু সে হাঁসের উপর তীর ছুটতে শুরু করে। এরই মধ্যে গোয়েন কোনোভাবে নিজেকে মুক্ত করে ফেলে আর একটা ছুরি হাঁসের দিকে ছুড়ে দেয়। লড়াইয়ের মাঝে সেই ছুরি দিয়ে নরখাদকটাকে বেশ কয়েকবার আঘাত করে, কিন্তু পাল্টা আঘাতে হাঁসকে আহত করে ফেলে। এরই মধ্যে তুমুল বৃষ্টি শুরু হয় আর গর্তটা আস্তে আস্তে ভরে যেতে শুরু করে। স্কট তার পুরো শক্তি দিয়ে বল্লম থেকে পা ছাড়ানোর চেষ্টা করছিল যেন সে ডুবে না যায়। অ্যাশলিও নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করছিল। এদিকে হার্শ আর নরখাদকটার তখনও লড়াই চলছিল। হঠাৎ নরখাদকটা ছুরি দিয়ে হার্শের মুখে আঘাত করে। গোয়েন কোনোভাবে বন্দুক তুলে গুলি চালিয়ে দেয়, কিন্তু এবার ভাগ্য ভালো ছিল, ফলে নরখাদকের কাঁধে গিয়ে লাগে। অন্যদিকে বৃষ্টির কারণে গর্তের পানি অনবরত বেড়েই চলেছিল, কিন্তু ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে স্কট অবশেষে নিজেকে মুক্ত করে নেয়। এরপর সিন চলে যায় অতীতে, যেখানে গাড়ির মধ্যে মা আর অ্যাশলি আটকে ছিল। স্কট পুরো চেষ্টা করছিল যেন মাকে বাঁচাতে পারে, কিন্তু পারছিল না।
তাই মা বুঝতে পেরেছিল তাকে বাঁচাতে গেলে অ্যাশলি মারা যাবে। এই জন্য ছেলেকে বলে, বাবা তুমি তোমার বোনকে বাঁচাও আর সবসময় তাকে দেখে রাখবে। এরপর ট্রাক এসে গাড়িতে ধাক্কা মেরে দেয়, ফলে স্কট আর অ্যাশলি বেঁচে গেলেও মা মারা যায়। এরপর গল্প বর্তমানে ফিরে আসে, যেখানে পানির মধ্যে স্কট কোনোভাবে উপরে উঠতে পারছিল না। তখন অ্যাশলি বলে, ভাইয়া আমি প্রেগনেন্ট, আমাকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। এই কথা শুনে স্কটের শক্তি যেন ফিরে আসে আর বোনকে বাঁচানোর তাগিদে পুরো শক্তি দিয়ে উপরের দিকে উঠতে শুরু করে, ঠিক যেভাবে সেদিন সমস্ত শক্তি দিয়ে গাড়ি দুর্ঘটনার হাত থেকে বোনকে বাঁচিয়েছিল। উপরে উঠে বোনের হাত ধরে ফেলে আর নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে নরখাদকটা হাঁসকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখন সে পকেট থেকে চার্লি দেওয়া সেই পেপার স্প্রে বের করে নরখাদকটা চোখে মেরে দেয়। এতে পেছনে যেতেই তার পাতা ফাঁদে সেই আটকা পড়ে যায়। সবাই ভাবে এবার বুঝি তারা বেঁচে গেল, কিন্তু নরখাদকটা আহত অবস্থায় সবাইকে আক্রমণ করে। এতে করে ছুরির আঘাতে গোয়েন সেখানেই মারা যায়। আরেকজন সঙ্গীকে হারিয়ে তিনজন নরখাদকটার উপর ভীষণ ক্ষেপে যায় আর তিনজন মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ফাইনালি স্কট কাঠের বল্লম দিয়ে তার পেটে ঢুকিয়ে দেয়। মরতে মরতে নরখাদকটা শেষবারের মতো তার মায়ের কথা মনে পড়ে, যে তাকে বলছে, বাবা তোমার কিচ্ছু হবে না, আমি সব সময় তোমার সাথেই আছি। এরপর নরখাদকটা সেই গর্তের ভেতর পড়ে যায়। এরপর দিন হয়, তিনজন শেষবারের মতো গোয়েনকে দেখে নেয় আর এই ভয়ানক লড়াই শেষ করে তিনজন জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর সব শেষ হলেও যেন শেষ হয় না। জঙ্গলের সেই গর্তটা দেখানো হয়, যেখানে অনেক বছর পর সেখানে একটা বাচ্চা উকি দিচ্ছিল। ঠিক তখনই কেউ এসে বাচ্চাকে পেছন থেকে টেনে নিয়ে যায় আর গল্প এখানেই শেষ হয়। সিনেমার গল্প ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও কোন মুভির এক্সপ্লেনেশন তুমি দেখতে চাও। আমি তোমাদের জন্যই ভিডিও বানাই, তাই আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের অনুরোধ রাখার। আল্লাহ হাফেজ।